হ্যালো স্টুডেন্টস, প্রিভিয়াস লেসনে আমরা বোন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে কার্টিলেজ সম্পর্কে জানবো। কার্টিলেজ হলো আরেকটা কানেকটিভ টিস্যু, স্কেলিটাল টিস্যু, যেটা হলো স্মুথ কানেকটিভ টিস্যু। কেন? কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কানেকটিভ টিস্যু আমাদের বডির মধ্যে, খুব স্পেশালাইজড কানেকটিভ টিস্যু এটা। কেন? কারণ এটা হলো বোন যেরকম কী ছিল, বোন ছিল হলো বেশি ফ্লেক্সিবল ছিল না, কিন্তু কার্টিলেজ কিন্তু ফ্লেক্সিবল। আমরা কোথায় দেখতে পাই কার্টিলেজ? আমরা যে নাক যে টুইস্ট করতে পারি, আমরা যে কান টুইস্ট করতে পারি, এদের মধ্যে কি বোন আছে? না, এদের মধ্যে কিন্তু বোন নেই, এদের মধ্যে কার্টিলেজ আছে। কার্টিলেজকে আমরা টুইস্ট করতে পারি। কেন? কারণ দে আর মোর ফ্লেক্সিবল দেন বোন। তাহলে বোন থেকে কিন্তু ফ্লেক্সিবল বেশি, আর বোন কিন্তু হার্ডার ছিল, কার্টিলেজ কিন্তু লেস হার্ডার। তাহলে কি এই কার্টিলেজ কি একটা মেন স্পেশালাইজ সেল? এই কার্টিলেজ টিস্যুর একটা লেস মোর স্পেশালাইজ সেল, আর এটা কি লেস ভাস্কুলার। এই জন্য লেস ভাস্কুলার হওয়ার জন্য এটা ওয়াইডলি স্প্রেড আউট হয়েছে গোটা ম্যাট্রিক্সের মধ্যে, ঠিক আছে। আর এটা হাইলি প্রোটিন দিয়ে তৈরি হয়, যেরকম ক্যালসিয়াম সল্ট একটা ইম্পর্টেন্ট প্রোটিন। এর মধ্যে আমি কোনো কিন্তু রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেলকে দেখতে পারবো না, অ্যাবসেন্ট অফ সেল দেখতে পাবো। তা এবার এই যে বোনের মধ্যে আমরা 3 ধরনের সেল দেখতে পেয়েছি, তাই তো। এবার কার্টিলেজের ক্ষেত্রে আমরা শুধু একটা মেন সেলে দেখতে পাবো, এটাকে বলা হয় কন্ড্রোসাইট সেল, CHONDROCYTES, কন্ড্রোসাইট সেল বা কার্টিলেজ সেলও বলা হয়, শুধু সিম্পল নামের জন্য। তাহলে কি এটা হলো মোর ফ্লেক্সিবল দ্যান বোন, ইট ইজ লেস হার্ডার দ্যান বোন, ইট প্রোটেক্টস দ্য বোন ফ্রম শক। এটা বোনকে শক থেকে রক্ষা করে। অ্যান্ড এটা দেখা যায় কোথায়? উইন্ড পাইপের ক্ষেত্রে দেখা যায়। তারপরে কি দ্য এন্ড অফ দ্য বোন অফ দ্য ফোর লিম্বস অ্যান্ড দ্য হাইন্ড লিম্বস। কেন ফোর লিম্বস আর হাইন্ড লিম্বস দেখতে পাই? কারণ ফোর লিম্বস আর হাইন্ড লিম্বস সব থেকে বেশি ফ্রিকশনের জন্য রেসপন্সিবল। এই জন্য ফ্রিকশনকে রিডিউস করার জন্য এই কার্টিলেজটা থাকে আমাদের বডির মধ্যে, ঠিক আছে। অ্যান্ড টিপ অফ ইয়োর নোজ বা ইয়ার্স, এক্সটার্নাল ইয়ার্সের সবই যা আছে টোটালটাই কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি। বোঝা গেল? কার্টিলেজ একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের বডির, একটা ইম্পর্টেন্ট স্কেলিটাল টিস্যু। ওকে, তাহলে কার্টিলেজ টিস্যু আমরা কি জানলাম? কন্ড্রোসাইট সেল থেকে। আর কার্টিলেজ সেল যে আছে, এই যে আমি কার্টিলেজ সেলকে তোদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই ছবিটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখ। এই যে একটা কার্টিলেজ সেল, এই কার্টিলেজ সেল দেখতে পাচ্ছি, এটা কার্টিলেজের সেলের মাঝখানে দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা। তাহলে দিস কন্ড্রোসাইট সেলস আর প্রেজেন্ট ইন ফ্লুইড ফিল্ড স্পেসেস। এই স্পেসেসগুলোকে একটা ভালো নামে বলা যায় কি? ল্যাকুনাই বলা হয় এই সেলগুলোর যে ফাঁকা জায়গাটা, এই যে ফ্লুইড ফিল্ড যে স্পেসটা আছে, ঠিক আছে। বোঝা গেল? ইম্পর্টেন্ট, বোঝা গেল। তাহলে এর মধ্যে কোনো আমি ব্লাড ভেসেল দেখতে পারবো না, ব্লাড ভেসেলস অ্যাবসেন্ট দেখতে পাবো। এর মধ্যে কি দেখতে পাবো? দিস সেলস, কন্ড্রোসাইট সেলস আর প্রেজেন্ট ইন ফ্লুইড ফিল্ড স্পেসেস নোন অ্যাজ ল্যাকুনাই একটা ফ্লুইড ফিল্ড স্পেসেস। আর এই যে কি বলবো, এই যে কার্টিলেজের সেলটা আছে, এই যে কার্টিলেজের সেলটা হলো একটা কন্টিনিউয়াস অ্যান্ড র্যাপিড গ্রোথ হয়, যাতে বারবার ও বাড়তে শুরু করে। কারণ একটা স্পেশালাইজ সেল এই কার্টিলেজের সেলটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের বডি ইয়ারে দেখতে পাওয়া যায়, নোজ টিপসে দেখতে পাওয়া যায়। তারপরে যে আমরা যে ভিতরে আছে আমাদের মাউথের ভিতরে এপিগ্লটিসে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বোঝা গেল? আর ফোর লিম্বস, হাই লিম্বসও দেখতে পাওয়া যায়, একটু আগে আমি বলে দিলাম। এইটা হলো ছবি আন্ডার দ্য মাইক্রোস্কোপ, এরকম স্টেন করলে এরকম ছবি হয় কার্টিলেজের সেলের, ঠিক আছে। বোঝা গেল কার্টিলেজের সেল? বোঝা গেল। তাহলে এটা একটা এন্ডোস্কেলিটন। বুঝতে পারলাম আমি কার্টিলেজের সেলের মধ্যে কোন সেল, কার্টিলেজের টিস্যুর মধ্যে কোন সেল থাকে? কন্ড্রোসাইট সেল থাকে। বোনের মধ্যে কী কী সেল ছিল? আমার সাথে আবার বল: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। ওকে, এগুলো কিন্তু নামগুলো মুখস্থ রাখবি, এই টার্মিনোলজিগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু নাম ভুলে গেলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু লাইন, ছোটো ছোটো লাইন কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেল? বইয়ের লাইনগুলো মুখস্থ করবি, আমি যেগুলো বলছি আমার লাইনগুলো মুখস্থ না করলে চলবে, কিন্তু আমার লাইনগুলোকে বোঝার চেষ্টা কর, একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা কর, একটু অ্যানালাইজ করার চেষ্টা কর। সব কিছু মুখস্থ দিয়ে কিন্তু করিস না, একটু কনসেপ্টটাকে ধরার চেষ্টা কর,
ঠিক আছে, এরপরে আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যু সম্পর্কে জানবো। ফ্লুইড কানেকটিভ টিস্যু কি? ফ্লুইড কানেকটিভ টিস্যু একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বডির মধ্যে। কেন? কারণ এটা ফ্লুইড, এটা অনেকটাই কিন্তু মানে লিকুইডিফাইড, এই জন্য এরা প্রত্যেকটা অর্গানে টাচ করে। কারণ ব্লাড হলো আমাদের জানি সার্কুলেশন প্রসেসের সব থেকে বড় মেন এজেন্ডা বলা হয় ব্লাড। তাহলে এই জন্য ফ্লুইড কানেকটিভ টিস্যু দু ধরনের হতে পারে। একটা হলো ব্লাড, যেটা আমাদের ম্যাজিক রিজার্ভার হিসেবে কাজ করে। মানে এইটা হলো মানে ম্যাজিক, মানে ব্লাড এমন কাজ করে, বা ব্লাড এমনই একটা পার্ট আমাদের বডির যে প্রচুর কাজ করছে, আর প্রত্যেকটা পার্টকে কিন্তু নিউট্রিশন কিন্তু ব্লাড দেয়, ইনডাইরেক্টলি ব্লাডই দিচ্ছে। কিন্তু ব্লাড একটা ইম্পর্টেন্ট ফ্লুইড কানেক্টিভ টিস্যু আমাদের বডির। তো এবার ফ্লুইড কানেক্টিভ টিস্যু ব্লাড হওয়ার জন্য এই টিস্যু কী করে? এই টিস্যু ফ্লুইড কানেক্টিভ হওয়ার জন্য ইন দিস টিস্যু দ্য সেলস মুভ ইন এ ফ্লুইড অর লিকুইড ম্যাট্রিক্স অর এ মিডিয়াম কল্ড ব্লাড প্লাজমা। এই ব্লাডের মধ্যে দুটো পার্ট থাকে। আমি যদি একটা সেন্ট্রিফিউজ যন্ত্র নেই, সেন্ট্রিফিউজের মধ্যে যদি ব্লাড কালেক্ট করে যদি সেন্ট্রিফিউজ যন্ত্রটাকে রোটেট করার চেষ্টা করি, একটা সেন্ট্রিফিউজ যন্ত্র 1000 বার রোটেট হয়, মানে 1000 বার একটা স্পিডে রোটেট হয়। এবার ব্লাড দুইটা পোর্শন তৈরি করে। লাইট পোর্শনটাকে আমরা প্লাজমা বলি, যেটা উপর দিকে থাকে, আর নিচের পোর্শনটা ঠিক, যেটাকে আমি ব্লাড কর্পাসেল বা ব্লাড সেল বলে জানি। ঠিক আছে, ব্লাড সেলস, এটা থিকার, এটা নিচের দিকে থাকে। ব্লাড প্লাজমা থাকে হলো মোটামুটি 55%, আর এটা মোটামুটি 45% থাকে। ঠিক আছে, প্লাজমা 55% থাকে। প্লাজমা বেশিরভাগটাই হলো জল, ওয়াটার। ওকে, তাহলে আমি কি বললাম? ইন দিস পার্টিকুলার টিস্যু বা পার্টিকুলার সেলস বা কর্পাসেলস মুভ ইন এ ফ্লুইড অর লিকুইড ম্যাট্রিক্স অর এ মিডিয়াম কল ব্লাড প্লাজমা। The blood plasma does not contain any protein fibers but contains cell, blood corpuscle বা blood cell, blood corpuscle বা blood cell। তিন ধরনের ব্লাড সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। ওকে, তিন ধরনের ব্লাড সেল থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। এবার আর আমরা প্লাজমা সম্পর্কে জানি যে প্লাজমা কি? প্লাজমা 55% থাকে। ইট ইজ এ কমপ্লেক্স ফ্লুইড। প্লাজমা হলো একটা কমপ্লেক্স ফ্লুইড। কেন? কারণ এইটা অনেক বেশি কমপ্লেক্স। এইটার মধ্যে কী থাকে? কিছু কন্টেন্ট করে, কী কন্টেন্ট করে? কিছু ইনঅর্গানিক সল্ট কন্টেন্ট করে, কিছু অর্গানিক কম্পাউন্ড কন্টেন্ট করে। আর এই যে ব্লাডের মধ্যে, প্লাজমার মধ্যে ইম্পর্টেন্ট 3টা প্রোটিন থাকে, যেই প্রোটিনের নাম কিন্তু তোকে মুখস্থ করতেই হবে। 3টা প্রোটিনের নাম আমি লিখে নিচ্ছি এখানে। একটা হলো অ্যালবুমিন, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস। অ্যালবুমিন, ALBUMIN, অ্যালবুমিন, গ্লোবিউলিন, আমার লেখাগুলো অনেকটাই বাজে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটু কষ্ট কী করবি আর, দাঁড়া। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আচ্ছা, স্পেলিংগুলো একটু দেখে নিই, স্পেলিংগুলো রং হতে পারে, তাও চেষ্টা করছি রং না হওয়ার। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই 3টা ইম্পর্টেন্ট প্রোটিন থাকে প্লাজমার মধ্যে। ঠিক আছে, আর কি থাকে? গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, ভাইটামিন থাকতে পারে, এনজাইম থাকতে পারে, কিছু ইম্পর্টেন্ট হরমোন থাকতে পারে, আর কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল থাকতে পারে, যেমন ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। তাহলে কী থাকে? ব্লাড প্লাজমা একটা ইম্পর্টেন্ট লিকুইড, যেটা 55% কিন্তু কন্টেন্ট করে ব্লাডের মধ্যে প্লাজমাই। এই প্লাজমা একটা কমপ্লেক্স ফ্লুইড, এটা ইনঅর্গানিক সল্ট, কিছু অর্গানিক কম্পাউন্ড, কিছু সলিউবল প্রোটিন, যেরকম অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেনের নাম পরে আমরা শুনবো, যেটা ক্লটিংয়ে সাহায্য করে, ব্লাড ক্লটিংয়ে প্লেটলেটসের সাথে। তারপরে কিছু আর কি কন্টেন্ট করে? কিছু গ্লুকোজ, কিছু অ্যামাইনো অ্যাসিড, কিছু লিপিডস, কিছু ভাইটামিন, কিছু পার্টিকুলার এনজাইমস, কিছু কেমিক্যাল হরমোন, কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালস লাইক ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। এগুলো কিন্তু প্লাজমা কন্টেন্ট করে। বোঝা গেল? তাহলে প্লাজমা কি? প্লাজমা ইজ কনসিস্ট অফ এ স্ট্র কালার ফ্লুইড অর এ কমপ্লেক্স ফ্লুইড কল্ড প্লাজমা। বোঝা গেল? আর এই সেলগুলো কি কি? একটা আরবিসি, একটা ডাব্লিউবিসি, একটা প্লেটলেটস। আরবিসি
চলে আসি ব্লাড কর্পাসেলস, ব্লাড সেল বা ব্লাড কর্পাসেলস বলবো। কর্পাসেলস কেন বলি, আমি আমি তোদেরকে বলবো সেল নাম মুখস্থ করে কর্পাসেল নামটা মুখস্থ করবি। কর্পাসেল কেন মুখস্থ করবি, কর্পাসেল আমি লিখে দিচ্ছি CORPUSCLES, কর্পাসেলস। কেন, কারণ এই যে রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল বা প্লেটলেটস এগুলো কিন্তু দে আর টিপিক্যাল সেলস, নট একদম প্রমিনেন্ট সেল। এদের সেলের কিছু কিছু পার্টিকুলার স্ট্রাকচার কিন্তু এদের মধ্যে থাকে না, মানে ক্যারেক্টার থাকে না, এই জন্য এদেরকে টিপিক্যাল সেল বলা হয়। এই জন্য ব্লাড সেলস নাম মুখস্থ করে ব্লাড কর্পাসেলস মুখস্থ করবি। ব্লাড কর্পাসের মধ্যে আমরা ফার্স্ট কি জানবো, আরবিসি রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলের আরেক নাম কি, এরিথ্রোসাইটস, AERYTHROCYTES, এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইটস ERY, এই নামটা মুখস্থ করতে হবে কিন্তু, এরিথ্রোসাইটস ERYTHROCYTES, এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইটস বা আরবিসি, এই আরবিসি বা এরিথ্রোসাইটস কি করে, দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেলস অফ আওয়ার ব্লাড। দিস সেলস ক্যারি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড টু অ্যান্ড ফর্ম ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি টু দ্য লাংস। এটা কি করবে, আমাদের যে আরবিসিটা কি করবে, এটা ক্যারি করবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড টু অ্যান্ড ফর্ম ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি অ্যান্ড কানেক্ট টু দ্য লাংস, এটা লাংসের দিকে নিয়ে যায়। রেড ব্লাড সেলস বা রেড ব্লাড কর্পাসেলস আর প্রডিউস ইন দ্য বোন ম্যারো। আমি আগের ভিডিওতে বলছিলাম বোন ম্যারোতে রেড ব্লাড সেল তৈরি হয়। এই রেড ব্লাড সেলের আরেক নাম এরিথ্রোসাইটস। কেন, কারণ এই রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন বা হেমোগ্লোবিন নামক এক প্রকার ইম্পর্টেন্ট সাবস্টেন্স থাকে, যেটা যার মধ্যে এফি থাকে, ফেরাস থাকে, এই জন্য লাল রঙের কালার হয়। ঠিক আছে, লাল রঙের কালার ফেরাস থাকে বলে হিমোগ্লোবিন বলা হয়। আচ্ছা, আমরা কি জানি স্পাইডার বা ক্র্যাবের রক্তের রং বা ব্লাডের রং কি, লাল কিন্তু নয়, লাল নয়, ব্লু কালার, এই জন্য একে বলা হয় ব্লু ব্লাড। বোঝা গেল, ব্লু ব্লাড কেন বলা হয়, কারণ এই যে স্পাইডার বা ক্র্যাবে, জানিস কি, এটা আমি বলে দিচ্ছি, স্পাইডার বা ক্র্যাবে হিমোলিম্ফ থাকে, হিমোলিম্ফ, যেটা ব্লু ইন কালার, ব্লু ইন কালার। কেন, এর মধ্যে কপার থাকে, এই জন্য কালারটা ব্লু হয়। ওদের ক্ষেত্রে কিন্তু রেড রঙের ব্লাডের কালার হয় না। ওকে, আরবিসি। তারপরে কি, তারপরে আছে হলো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কি, ডাব্লিউবিসি একটা ইম্পর্টেন্ট ইমিউনোসাইটিক সেল। ডাব্লিউবিসি, একে আরেক নামে আমরা কি বলবো, লিউকোসাইটস বলবো, লিউকোসাইটস। এর আরেক নাম লিউকোসাইট। কেন, কারণ এটা কালারলেস হয়, এটা কালারলেস হয়, লিউকোসাইটস এটা কালারলেস হয়। বোঝা গেল, এটা কালারলেস হওয়ার জন্য আমাদের যে এখন করোনা হচ্ছে, সবাই বলছে ইমিউনাইজেশনকে বাড়াও। ইমিউনাইজেশন মানে কি, ইমিউনাইজেশনের মধ্যে কিছু পার্টিকুলার সেল থাকে, যেই সেলকে বলা হয় হলো ইমিউনারিক সেল। এই যে এগুলো এগুলো এই সেলগুলো কি করে, এই সেলগুলো, তারপরে এই যে হোয়াইট ব্লাড সেল, এই যে হোয়াইট ব্লাড সেল, এই যে হোয়াইট ব্লাড সেল। আমাদের বডির মধ্যে 5 ধরনের হোয়াইট ব্লাড সেল আছে, লিখে নে। একটা লিম্ফোসাইট, একটা মনোসাইট, একটা ইউসিনোফিল, বোঝা গেল, একটা ইউসিনোফিল, এই 3টা লিখে নিছিস। একটা কি, একটা লিম্ফোসাইট, LYMPHOCYT, হ্যাঁ লিম্ফোসাইট, তারপরে মনোসাইট, তারপরে কি হলো ইউসিনোফিল। এই যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি লিখছি, এগুলো কিন্তু নোট ডাউন না করলে কিন্তু পরে খুব সমস্যায় পড়বি। ঠিক আছে, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কিন্তু এই সেলগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল, এগুলো হলো ইম্পর্টেন্ট সেল। তাহলে কি, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, আর কি আছে, বেসোফিল আছে, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। ঠিক আছে, একটা নাম ভুলে গেছিলাম, নিউট্রোফিলের নামটা ভুলে গেছিলাম। লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এই 5 ধরনের হোয়াইট ব্লাড সেল আমাদের বডির মধ্যে আছে। দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্মি আমাদের বডির মধ্যে যে ফরেন অ্যান্টিজেনগুলো ঢোকে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। আমাদের যে করোনা ভাইরাস হচ্ছে, প্রত্যেকটা ডাক্তার বলছে ইমিউনিটি সেল যদি স্ট্রং থাকে তাহলে এদের ক্ষেত্রে লড়াই করা যায়। এটা এই যদি ডাব্লিউবিসি যদি আমাদের বডির মধ্যে স্ট্রং থাকে, যে কোনো ফরেন পার্টিকেল যখন আমাদের বডির মধ্যে এন্ট্রি করে, তখন এই ফরেন পার্টিকেলের সাথে যুদ্ধ করে এই ডাব্লিউবিসিগুলো। যেরকম মেন একটা ডাব্লিউবিসি হলো লিম্ফোসাইট, তারপরে মনোসাইট হলো একটা ইম্পর্টেন্ট ম্যাক্রোফাজ। এরা কি করে, এরা ফরেন পার্টিকেলগুলো এনগ্রাফ করে ডাইজেস্ট করার চেষ্টা করে, খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিসি। তাহলে ডাব্লিউবিসি কি, দিস প্রোভাইডস এক্সট্রা প্রোটেকশন ফ্রম দ্য
bodies. These cells provides extra protection from foreign bodies or foreign particles or foreign antigens. Like antigens গুলো কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ প্রোটোজোয়া হতে পারে, এগুলো কিন্তু হতে পারে, যার নাম আরেক নাম লিউকোসাইটস। বুঝতে পারলাম? এবার আমরা প্লেটলেটস পড়ব। প্লেটলেটস কি? প্লেটলেটস বা এর আরেক নাম থ্রম্বো, THROM, থ্রম্বোসাইটস। থ্রম্বোসাইটস পড়ব, প্লেটলেটস পড়ব, PLATELETS, প্লেটলেটস বা থ্রম্বোসাইটস। ঠিক আছে, দেখে নে একটু। নিউট্রোফিলের নামটা মনে হয় স্পেলিং এদিকে উঠছে না, আমি আরেকবার লিখে দিচ্ছি, এদিকে উপরে লিখে দিচ্ছি নিউট্রোফিল স্পেলিংটা। ওকে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, 5 ধরনের হোয়াইট ব্লাড সেল আছে আমাদের বডির মধ্যে। এটা প্রোটেক্ট করে আমাদের বডির ইমিউনোসাইটিক সেলে, স্ট্রং করার চেষ্টা করে। ইমিউনাইজেশনের মেন আর্মি বলা হয় এই ডাব্লিউবিসিকে। ডাব্লিউবিসি প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাদের বডির মধ্যে ফরেন অ্যান্টিজেনের সাথে লড়াই করছে। আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের বডির মধ্যে কিন্তু ইমিউনোসাইটিক সেল কিন্তু ফরেন অ্যান্টিজেনের সাথে লড়াই করে, কিন্তু তুই বুঝতেও পারিস না। এই জন্য আমাদের কিন্তু সবসময় কিন্তু সিমটমস বা রোগ হয় না। কেন? কারণ আমাদেরকে রক্ষা করার, আমাদের যে গড, বডির আর্মি, বডির যাই বলিস না কেন, মানে ভগবান, এই ভগবান হলো হোয়াইট ব্লাড সেল, যে প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু ফরেন অ্যান্টিজেনের সাথে লড়াই করছে। তারপরে আমাদের থার্ড ফ্লুইড কানেক্টিভ টিস্যু কে ব্লাড সেলস বা ব্লাড কর্পাসের প্লেটলেটস বা থ্রম্বোসাইটস। আমাদের যে কাট হয়, আমাদের যে খেলতে গেলে, আজকে মনে করো আমি খেলতে গিয়ে কেটে গেল আমার, তাহলে আমার কেটে যাওয়া মানে কি, আমার রক্ত পড়বে, আমার ব্লাড স্প্লিট হবে, ব্লাড বাইরে বের হবে। কিন্তু কি ব্লাড কি সবসময় পড়তে শুরু করবে, স্প্লিট হতে শুরু করবে? না, ব্লাড কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর একটা ক্লটিং হবে, বন্ধ হবে। কেন কারণ বন্ধ হয়? কারণ এর মধ্যে প্লেটলেটস থাকে। এই প্লেটলেটসগুলো বা থ্রম্বোসাইটসগুলো কি করে? দিস সেলস হেল্প ইন দ্য ক্লটিং অফ ব্লাড। এটা ব্লাডকে ক্লটিং করতে সাহায্য করে, বন্ধ করতে সাহায্য করে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রোটিন থাকে, যেরকম আমি একটু আগে বলছিলাম না, ফাইবিনোজেন প্রোটিন, এই প্রোটিনগুলো থাকে। আমাদের ব্লাড ক্লটিং করতে মোটামুটি 13টা ফ্যাক্টর কাজ করে, 13 ফ্যাক্টর কাজ করে। এই 13 ফ্যাক্টর যখন একসাথে অ্যাকুমুলেশন হয়, তখন আমাদের ব্লাড ক্লট হয়। রানী ভিক্টোরিয়ার নাম সবাই শুনেছিস। ভিক্টোরিয়ার কিন্তু ব্লাড ক্লটিং হতো না, মোটামুটি 20 জেনারেশন অবধি মানে ব্লাড ক্লটিং হতো না, রক্ত পড়তে শুরু করতো। এটা একটা ডিসঅর্ডার ছিল, যে ডিসঅর্ডারের নাম ছিল হিমোফিলিয়া। প্লেটলেটসটা কাজ করতো না হিমোফিলিয়ার জন্য, এই যে রক্ত ক্লটিং হতো না, ব্লাড ক্লটিং হতো না। তো ব্লাড ক্লটিং না হওয়ার জন্য রক্ত কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে না। তাহলে ব্লাড প্লেটলেটস বা থ্রম্বোসাইটস কী করে? দিস সেলস হেল্পস ইন দ্য হেল্প ইন দ্য ক্লটিং অফ ব্লাড। এটাকে ব্লাডকে ক্লটিং করতে সাহায্য করে থ্রম্বোসাইটস বা প্লেটলেটস। লিউকোসাইট বা ডাব্লিউবিসি কী করে? ইমিউনোসাইটিক বা প্রোটেক্ট করার চেষ্টা করে। এরিথ্রোসাইট বা আরবিসি কী করে? ট্রান্সপোর্ট করে বেসিক্যালি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল?